स्लैब मरम्मत करने को लेकर इस्लामपुर में बवाल मच गया। कथित तौर पर शनिवार सुबह इस्लामपुर शहरी क्षेत्र के वार्ड संख्या 5 के पार्षद के प्रतिनिधि रंजीत डे ने एक व्यक्ति को अभद्र भाषा में गाली गलौज और मारपीट की। शिकायत के अनुसार चिरंजीत पाल नाम का एक व्यक्ति पाड़ा में टूटे हुए स्लैब की मरम्मत के लिए आवेदन देने रंजीत डे के पास गए थे। जब उन्होंने शिकायत की प्रति की रिसीव मांगी तो बवाल शुरू हो गया। कथित तौर पर इसके बाद रंजीत डे ने उनके साथ गाली गलौज और मारपीट की। बाद में चिरंजीत पाल ने इस्लामपुर नगरपालिका चेयरमैन से लिखित शिकायत की। चेयरमैन ने मामले की जांच का आश्वासन दिए हैं। दूसरी ओर पार्षद प्रतिनिधि रंजीत डे ने सभी आरोपों से इनकार किया है। उन्होंने दावा किया, उन्हें रिसीव करने का कोई अधिकार नहीं है, नगरपालिका चेयरमैन ऐसा करते हैं। उन्होंने ये भी कहा, जिस स्लैब की बात हो रही है वो शिकायतकर्ता की कार के अंदर ले जाने से टूट गई। इसे जल्द ही ठीक करने की व्यवस्था की जा रही है। আমাদের পাড়ার 5 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন ওনার হাজবেন্ড সম্বন্ধে আমি একটা আজকে মাস পিটিশন কমপ্লেনের আমি জমা দেওয়ার জন্য এসেছি। এই ঘটনাটা হচ্ছে আপনার শনিবারের দিনের 8 তারিখ, সেদিন 8 নভেম্বর। তো আমি তার আগের দিন ঠিক 7 তারিখে আমি আমাদের পাড়ার যিনি কাউন্সিলর আছে পূর্ণিমা সাহা দে, ওনার যে হাজবেন্ড রণজিৎ দে, তো অ্যাকচুয়ালি উনি সব কিছু দেখে আগাগোড়া। উনি যবে থেকে কাউন্সিলর রয়েছেন উনি প্রতিনিধিত্ব করেন ওনার মিসেসের হয়ে, উনি সব জায়গায় আসে। তাই আমরা পাড়ার সকল বাসিন্দা 5 নম্বর ওয়ার্ডের ওনাকেই আমরা কাউন্সিলর বলে মানি এবং সেইভাবে ওনাকে আমরা সম্মানটা দিয়ে থাকি। তো যে কোনো সুবিধা অসুবিধা হলে আমরা আমাদের রণদার সঙ্গেই আমরা যোগাযোগ করি। তো সেক্ষেত্রে আমি ওনাকে দিন ফোন করি। আমাদের বাড়ির সামনের যে রাস্তা ঠিক স্টার সিনেমা হলের সামনে স্টেশন রোড ঘেঁষা 5 নম্বর ওয়ার্ড HDFC ATM-এর উল্টো পারে ঠিক আমার বাড়ির মুখের যে কালভার্টের রাস্তাটা, কালভার্টগুলো স্ল্যাবগুলো পুরো ভেঙে গেছে। তো তাতে যাতায়াতের অসুবিধা হচ্ছে এবং হচ্ছে কোনো একটা টোটো ঢুকবে অসুবিধা, বা গলিতে বয়স্ক লোক বা বাচ্চা মানুষরা আছে যাদেরকে স্কুলে নিয়ে যেতে আসতে হয়। তো এটাকে কেন্দ্র করে আমি অনেক দিন ধরেই পাড়াতে একে অপরের সঙ্গে আমাদের কথা হচ্ছে যে এটাকে একটা যদি আমরা বলি কাউন্সিলর স্যারকে আর চেয়ারম্যান স্যারকে যদি বলি তাহলে আমাদের একটা সমাধান একটা পার্মানেন্টভাবে হবে। তো আমি সেই মোতাবেক আমি আমাদের কাউন্সিলরকে ফোন করে জিজ্ঞেস করি যে এরকম দাদা এরকম ভেঙে গেছে, এটা কী করা যায়। তো উনি আমাকে উপদেশ দিলেন যে তুমি একটা কাজ করো, চেয়ারম্যান সাহেবকে একটা লেটার করো, সেই লেটার করলে তোমার কাজটা তাড়াতাড়ি সুবিধা হবে। তো ওনার কথা মতো আমি 8 তারিখ একটা চিঠি লিখে আমি সেটা চেয়ারম্যান সাহেবের কাছে জমা করি এবং তার কাছ থেকে আমি রিসিভ নিয়ে যাই এবং উনি আমাকে তার সাথে সাথে ইঞ্জিনিয়ার সাহেবের ঘরে পাঠান। শওকত আলী স্যার যিনি আছেন ওনার কাছে আমি গেলাম। তো স্যার আমাকে বললেন যে ওই দিন শনিবার ছিল, তো বললো রবিবারের দিন তো ফাঁকাই আছি, তো রবিবারের দিন আমি তোমাকে ফোন করে যে কোনো সময় আমি তোমার পাড়াতে বা তোমার বাড়ির সামনে আমি যাব, দেখে নেবো বিষয়টা কী আছে। তো ওনার কথা মতো আমি বেরিয়ে পৌরসভার এই গ্রাউন্ডের থেকেই আমি আমাদের রণদাকে ফোন করি, যিনি হচ্ছে কাউন্সিলরের ভূমিকা পালন করছে ওনার স্ত্রীর হয়ে। তো ওনাকে ফোন করি যে দাদা আমি তো চেয়ারম্যান সাহেবকে আমার রিসিপ্টটা দিয়েছি, তো কপি টুটা তুমি চেয়েছিলা, উনি বলেছিল একটা কপি টু করলে আমাকে দিয়ে দিও, তো কপি টুটা তোমাকে দেবো, তুমি কোথায় আছো দাদা। তো উনি আমাকে বললো আমি বাড়িতে আছি, তুমি চলে আসো। তো ভালো মনেই বললো। তো আমি ওনার বাড়িতে এখান থেকে সোজা ওনার বাড়িতেই আমি যাই। বাড়িতে গিয়ে দেখলাম উনি দোকানে বসে আছে ওনার মেডিসিন শপে। তো ওনাকে আমি ওই চিঠিটা হাতে দিই, চেয়ারম্যান সাহেবের রিসিভ করা কপিটা আমি দেখাই যাই যে চেয়ারম্যান সাহেব রিসিভ করেছে। তার সাথে সাথে ওনার যে কপি টু লেটারটা আমি ওনার হাতে দিই। হাতে দেওয়ার পরে যেটা আমরা জানি একাধিকবার আমরা ইসলামপুরে বিভিন্ন প্রশাসনিক স্তরে বা যে কোনো জায়গায় একটা শিক্ষিত সমাজে যখন আমরা লিখিত কোনো চিঠি আমরা কাউকে দিই, সেই চিঠির কিন্তু সে হাতে নেওয়ার পরে সে কিন্তু একটা রিসিপ্ট দেবে, এটাই আমরা জানি, এটাই নিয়ম। উনি একজন কাউন্সিলর। তো উনি আমাকে বললো যে আমি তোমাকে রিসিপ্ট দেবো না বা আমি তোমাকে রিসিপ্ট দিতে বাধ্য নই, এটার প্রয়োজন পড়বে না, ঠিক আছে তুমি যাও। তো আমি বললাম যে ঠিক আছে তুমি যেহেতু রিসিপ্ট দিবা না আমার কোনো অসুবিধা নেই। উনিকে আমি ফার্দার আমি যে ঈশ্বরকে মানি আমি তার দিব্যি খেয়ে বলতে পারি আমি তাকে ফার্দার সেকেন্ড টাইম কোনো রকম ফোর্স করিনি বা কিচ্ছু বলিনি, কারণ ওনার সঙ্গে দীর্ঘ যত বছর ধরে উনি কাউন্সিলর রয়েছে ওনার সঙ্গে কোনোদিনও আমার কোনো ব্যক্তিগত বিবাদ নাই। তখন ওনার দোকানে শুধু একজন স্টাফ, কম বয়স্ক একটা ছেলে ওনার যে স্টাফ, তখন উনি শুধু দোকানে মজুদ ছিল আর আশেপাশে কেউ ছিল না, আমি ছিলাম আর আমাদের রণজিৎ দে ছিলেন আর ওনার স্টাফ ছিলেন। তো আমি ওনাকে যখন উনি বললো যে দেবে না তখন আমি ওই প্রসঙ্গটা ওখানেই ছেড়ে দিলাম যে না ঠিক আছে যখন দেবে না, তাই বললাম ঠিক আছে যখন তুমি দিবা না কোনো অসুবিধা নাই। এবার আমি রিসিপ্টটা যেটা আমাদের চেয়ারম্যান সাহেবের রিসিভ করা রিসিপ্টটা আমি হাতে নিলাম, হাতে নিয়ে আমি বেরোবো। তখনই হঠাৎ করে জানি না উনি কার রাগ উনি আমার উপরে ঝাড়লেন আমি জানি না, নাকি আমার সম্বন্ধে ওনার গুপ্ত রাগ ভিতরে ছিল সেটাও আমার অজানা। উনি আমাকে হঠাৎ করে আমাকে চেঁচিয়ে উঠলো, যেটা আমি পাড়ার মানুষের কাছে অনেকের কাছে পরে শুনতে পারলাম ওনার নাকি এটা স্বভাব, পাড়ার একাধিক মানুষের সঙ্গে উনি এরকম দুর্ব্যবহার করেছে। তো সেক্ষেত্রে আমি বললাম যে তুমি চিৎকার করছো কেন, তুমি যখন বললো রিসিপ্ট দেবা না আমি তো চলে যাবো। তখন উনি আমার পরিবার সম্বন্ধে যাচ্ছে তাই গালাগালি শুরু করলো, আমার বাপমা তুলে উনি অবধি গালাগালি করলো, ওনার স্টাফ ওখানে মজুদ ছিল। আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করছি যে রণদা তুমি যখন বললা দিবা না আমি কিন্তু তোমার কাছে দ্বিতীয়বার কোনো ফোর্স করিনি,
তো তুমি আমার ফ্যামিলি তুলে বাপ মা তুলে গালাগালি করছো না, ওনার তোমার কী ক্ষতি করেছে? গালাগালি করছো কেন? হ্যাঁ তুই বেশি বুঝিস, তোকে মুখ করে নেবো, তোর সম্বন্ধে এই আছে ওই আছে, নানান মানে অশ্লীল যে গালি আমি এখানে আপনাদের সামনে বলতে পারছি না, এত অশ্লীল। তো তারপরে কী করলো, আমি বললাম যে ঠিক আছে, তো আমি ওনার দোকান থেকে বেরিয়ে যাবো। তো উনি সাথে সাথে শওকত আলী স্যারকে, ইঞ্জিনিয়ার সাহেব যিনি স্যার আছে, উনাকে উনি ফোন করলো সাথে সাথে, আমাদের রণজিৎ দে ফোন করে বললো যে তোমার কাছে যে ছেলেটি গেছিলো এই মুহূর্তে ও আমার এখানে এসেছে, তো আমার এখানে এসেছে কাজটা করার জন্য, তো ওই ব্যাপারটা তুমি দেখো। তার পাশাপাশি উনি শওকত আলী স্যারকে বললেন যে আমিও উনি আমাকে রিসিপ্ট দিয়ে চিঠি দিয়ে আমার কাছে রিসিপ্ট চাইছে। তো আমি সাথে সাথে বললাম দাদা এই কথাটা তোমার ওই স্যারকে বলার তো কী দরকার আছে? তো বলো তুমি বেশি বোঝো, তুমি রিসিপ্ট। আমি বললাম যে সব জায়গায় যেমন চিঠি দিয়ে আমি রিসিপ্ট কি, আমি এর ভুল কাজ করেছি? আমার ইসলামপুরের পাবলিকের কাছে, জনতার কাছে আমার এই প্রশ্ন থাকলো, আমি চিঠি দিলে কি আমি রিসিপ্ট নেবো না? আজকে তো চেয়ারম্যান সাহেবকে আমি চিঠি দিলাম, কোথায়? উনি তো আমাকে রিসিপ্ট দিল, তাহলে উনি আমাকে কেন রিসিপ্ট দেবে না? তারপরে হচ্ছে উনি আমি বললাম যে তাহলে আপনি ইঞ্জিনিয়ার সাহেবকে দেন ফোনটা। উনি উনাকে জিজ্ঞেস করছে যে আমি ওনাকে রিসিপ্ট কেন দেবো? তো ফোনটা উনার ফোনটা আমার হাতে আমাকে ধরিয়ে দিলেন। তো আমি স্যারকে বললাম যে স্যার আপনার সঙ্গে তো কথা হলো, আপনি বললেন কালকে আসবেন। হ্যাঁ, বললাম স্যার ওনাকে শুধু আমি রিসিপ্টটা দিয়ে চিঠিটা দিয়ে বললাম রিসিপ্ট দেওয়ার জন্য, তো উনি বললো দেবেন, আমি ফার্দার ফোর্স করিনি। এই বলতেই উনি আমার কান থেকে ওনার ফোনটা কেড়ে নেয়, ওটা ওনারই ফোন ছিল। কেড়ে নেওয়ার পরে যাচ্ছে তাই আবার গালাগালি শুরু করে। তখন তার মধ্যে থেকে আমাদের পাড়ার দুজন আরও দাদা আছে, একজন জপাদা আছে, হ্যাঁ উনি এলো, জানি না ফোন করে ডেকেছে কিনা, প্লাস মৃণাল কান্তি শাহ, মৃণালদা ছোটোবেলা থেকে ওনাকে আমরা দেখেছি, পাড়ার আমাদের পাড়ায় বাড়ি। উনি এলো, ওনার দোকানের স্টাফটা ছিল। তো তারপরে উনি যখন কান থেকে যখন ফোনটা উনি নামিয়ে দিল, কান থেকে ফোনটা নামিয়ে দেওয়ার পরে বললো তুমি বেশি বোঝো, তুমি উল্টাপাল্টা কথা বলছো, তুমি ইঞ্জিনিয়ার সাহেবকে তুমি অপমান করছো, তুমি ইঞ্জিনিয়ার সাহেবকে গালাগালি করছো, এই জাতীয় কথা আমাকে বলতে লাগলো। আমি বললাম যে আমি কোথায় গালাগালি করলাম? তাহলে স্যার দাদা আপনার ফোনে কথা বলেছি, আপনি রেকর্ডিং শোনেন, আপনার ফোনে তো কথা বললাম, তো আমি তোমাকে রেকর্ডিং দেখাতে বাধ্য নই। আমরা তাহলে সিসিটিভি ফুটেজ দেখান। ও বলে আমি সেটাও তোমাকে দেখাতে বাধ্য নই, আমার দোকানের ভিতরে সিসিটিভি নেই। এই বলতেই উনি আবার পুনরায় ফোন করলো আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে, ডেকে পাঠালো ওনার দোকানে। তো ওনার রণদার দোকানে ইঞ্জিনিয়ার সাহেব ওনাকে পৌঁছালেন। তখন ইঞ্জিনিয়ার সাহেব ছিল, আর ওনার দোকানের স্টাফ ছিল, আমাদের মৃণালদা ছিল, মৃণাল কান্তি শাহ, প্লাস হচ্ছে জপদা ছিল। হ্যাঁ, এদের সামনে আমাকে গালাগালি করতে লাগলো। এবং যখন ইঞ্জিনিয়ার সাহেব ঢুকলো, তো তখন ওনার দোকানের ভিতরেই, তো আমি স্যারকে বললাম যে স্যার আপনার সঙ্গে যে দেখা করে এলাম, তাহলে এখানে 6-7 জন দাঁড়িয়ে আছে, প্লিজ আপনি সত্য কথাটা বলেন যে আমি। হ্যাঁ অবশ্যই আমাকে মারধর করেছে ইঞ্জিনিয়ার সাহেব ঢোকার আগে, তখনও অবধি মৃণালদা ঢোকেনি, জপাদা ঢোকেনি, আমাকে মারধর করেছে, আমাকে আহত করেছে, রক্তাক্ত আমাকে করেছে, আমার পরিবার সম্বন্ধে গালিগালাজ করে, যেহেতু ওনার কাছে আমি রিসিপ্ট চেয়েছি, আমাকে এইভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তারপরে উনি যখন অন্যান্যরা পাড়ার ওখানে একত্রিত হলো, তখন উনি আমার কাছে উল্টো এলিগেশন লাগাতে, জানো উনি ইঞ্জিনিয়ার সাহেবকে বাজে বাজে কথা বলেছে, গালাগালি করেছে, অপমান করেছে, আমাকে এইভাবে পাড়ার লোকের সামনে আমাকে এলিগেশন দিতে লাগলো। তো ইঞ্জিনিয়ার সাহেব আসার পরে ইঞ্জিনিয়ার সাহেব ওনার সামনে স্বীকার করলো যে না, উনি আমাকে কোনো রকম অপমানজনক কথা বলেনি, উনি স্যার বলে আমাকে সম্মান জানিয়েছে, উনি সত্য কথা ওখানে বলেছে। তারপরে যে ওনারা, আমি ওখানে ওর দোকানে একটা আমি ভিডিও করতে চাইলাম, তো আমার হাতটা নামিয়ে দিল। তো তারপরে আমাকে ডিলিট করার জন্য ফোর্স দেয় সেই ভিডিওটা। তো আমি যেটা চাইছি, আমাকে প্রশাসনের দ্বারস্থ হতে বলেছিল অনেকে, কিন্তু যেহেতু ওনার সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে, এবং মিডিয়ার সামনে আমি এটাও বলতে চাই আমি অকৃতজ্ঞ নই, কারণ একটা উপকার আমাকে রণদা একসময় করেছিল, সেই উপকারটাকে মাথায় রেখে শুধু আমি মারটা খেয়েছি, এবং ওনাকে লাস্ট অবধি দাদা দাদা বলে আমি সম্মান দিয়ে গেছি। একটা উপকার ছিল, নইলে ভগবান আমাকেও হাত পা দিয়েছে। এখন আপনি কি চাচ্ছেন? তাই আমি পৌরসভার চেয়ারম্যানের কাছে এসেছি, স্যারকে আমি ফোন করে বিষয়টা জানিয়েছিলাম, স্যার বলেছে ঠিক আছে আমি বিষয়টা দেখবো, উনি মেরে এটা অন্যায় করেছে, এটা ওনার উচিত হয়নি। কিন্তু শনিবারে সারা দিন রাত কেটে যাওয়ার পরে কালকে রবিবার সারা দিন রাত্রি কেটে গেল, কারো কোনো রেসপন্স নেই, কারো কোনো সহানুভূতি নেই, কারো কোনো বিবেক নেই। হ্যাঁ, কেউ এই বিষয়ে চিন্তিত না যে আমি একজন পাড়ার নাগরিক হয়ে পাড়ার একটা 10 জনের সমস্যা নিয়ে আমি সেখানে গেলাম। আমাদের পাড়ায় 12টা, আমাদের গলিতে 12টা ঘর আছে, 12টা ফ্যামিলি, 46 জন সদস্য আছে, সেইটা জানানোর জন্য আমি রিসিপ্ট চাওয়ার জন্য আমাকে আহত করলো। তাহলে হয়তো আমাদের কাউন্সিলর সাহেব এটাই চাচ্ছে যাতে আগামী দিনে আমরা পাড়ার কোনো সমস্যা নিয়ে ওনার কাছে যেন আমরা না যাই, সেটাই হয়তো উনি জানাতে যাচ্ছে। তো আমি পৌরপিতার কাছে, আচ্ছা পৌরসভা কি চেয়ারম্যান কি বললো? চেয়ারম্যান সাহেব বললো যে না উনি এটা ভুল করেছে, তো ঠিক আছে আমি বিষয়টা দেখছি, তুমি চিন্তা করো না, তুমি যাও। তো যেহেতু আমাকে এখানে মেরেছে, আমার ওই দিন তখন তো বুঝতে পারিনি, কিন্তু গতকাল সকাল থেকে আমার বাচকটাও পেন করছে, নাকের এই জায়গাটা পেন করেছে, ডাক্তার আমাকে এক্সরে করার জন্য বলেছে, সময় পেলাম না আজকে। আমার মাথার এই জায়গাটা আমার পেন করছে, আমাকে যেভাবে কিলচর ঘুষি মেরেছে উনি, ওনার স্টাফের সামনে, স্টাফ ওনাকে আটকাতে পারেনি, পরে যদুদা বেরিয়েছে, যদুদা বেরিয়ে ওনাকে কিছুটা ঠেকালো। তো তারপর দেখলাম সবাই মিলে দোষটা আমার কাছে চাপাতে চাইলো, যেন ওনার কাছে আমি একটা রিসিপ্ট চেয়ে আমি একটা কত বড় অন্যায় করে ফেলেছি। এবার আপনারাই বিচার করবেন যে আমি অন্যায় করেছি না ঠিক করেছি, এবং আপনাদেরকে অনুরোধ করবো যদি সত্যি আপনাদের কাছে সময় হয়, তাহলে যেই স্ল্যাবের জন্য এত বড় গন্ডগোল, উনি আমাকে আহত করলো, কোনো রকম দোষ ছাড়াই আমাকে আহত করলো। থানায় কোনো কমপ্লেন করবেন? না, আমি থানায় কমপ্লেন করিনি, কারণ
ওনার যে আমার একটা উপকার ছিল সেই উপকারকে মাথায় রেখে আমি থানায় যাইনি। তার মধ্যেও আমি জানি উনি শাসক দলের যেহেতু লোক, আজকে চেয়ারম্যানের কাছে আসার পরে কোনো এই সমাধান না হয় তাহলে আপনি কি বলবেন? এই সমাধান যদি না হয় তারপরে আমি আগামী চিন্তা করব। পাড়ার যে মানুষ যাদের জন্য আমি কাজ করতে গেছি তাদের সঙ্গে পরামর্শ করে তারা যেভাবে আমাকে বলবে আমি পরবর্তী পদক্ষেপ আমি সেইভাবেই নেব। আজকে আমি দিলাম, আমি অপেক্ষা করব যে চেয়ারম্যান সাহেব, আমি আশা করছি এটা আমাকে বিচার করে দেবে, সঠিক বিচার করে দেবে। আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন? না, ওরকমভাবে আমি সরাসরি রাজনীতির সাথে ওরকমভাবে জড়িত নই, তবে আমি বিজেপি পার্টিকে আমি এরকম সমর্থন করি। এখন জানি না উনি কোন রাগ, তবে ওনার সঙ্গে না ওনাকে আমি কোনোদিনও এই ব্যাপারে কোনো রকম কমেন্ট করেছি বাজে, না কোনো ওনাকে আমি খারাপ কিছু বলেছি। এখন যদি উনি ওই বিষয়েই আমাকে অ্যাটাক করে থাকে তাহলে সেটা উনিই বলবে। আপনি এখন কি সমাধান চাচ্ছেন? আমি যেটা সমাধান চাচ্ছি, যেহেতু উনি এটা অপরাধ করেছে, আমাকে একজন পাড়ার নাগরিক হিসাবে ওনার কাছে আমি বিচার চাইতে গিয়ে, একটা রিসিপ্ট চাইতে গিয়ে আমি চাচ্ছি উনি যে অপরাধ করেছে সেই অপরাধের ক্ষমা উনি আমার কাছে চাইবে, প্রকাশ্যে ক্ষমা চাইবে। আমি এটা আপোষে মীমাংসা করে নেব। যদি উনি ক্ষমা না চায় তাহলে আমি এই রিসিভের এগেনস্টে এবং আমাদের পাড়ার মানুষ, গলির মানুষ যেটা বলবে তার এগেনস্টে আমার যেটা পরবর্তী পদক্ষেপ আমি সেটা করব। আপনার নাম? আমার নাম চিরঞ্জিত পাল, আমার বাবার নাম লেট সমরেন্দ্রনাথ পাল। যেটা হয়েছে, ও একদিন আমাকে একটা ফোন করেছে, ফোন করে বললো যে আমাদের এখানকার স্ল্যাবগুলো ভেঙে গেছে, স্ল্যাবগুলো আপনি ঠিক করে দেন। বলছে, আমি বললাম যে কাজটা করতে গেলে এখন তুমি একটা কাজ করো, তুমি চেয়ারম্যানকে একটা অ্যাপ্লিকেশন করো, চেয়ারম্যান ওটা কপিটা আমার কাছে পাঠাবে আর ইঞ্জিনিয়ারকে বলে দেবে। যথারীতি ও 8 তারিখে অ্যাপ্লিকেশনটা করে চেয়ারম্যান ওই কাগজটা অলরেডি শৌকতকে দিয়ে দিয়েছে, ইঞ্জিনিয়ার এসআই সাহেবকে দিয়ে দিয়েছে। এবার এসআই সাহেবকে পারমিশনও দিয়ে দিয়েছে। এবার ও আমার কাছে গেছে, আমার দোকানে গেছে, গিয়ে আমাকে বলছে যে আপনি এটাতে সই করে দিন, চেয়ারম্যানের কাগজটাতে সই করে দিন। আমি বললাম যে এখানে তো চেয়ারম্যান সাহেব আমার মেন যে চেয়ারম্যান উনি সই করেছে, এর উপরে আমি এই কাগজটার উপরে আমি কি করে সই করব? না, আপনাকে করতে হবে। আপনি কেন সই করবেন? মানে কেন আপনাকে কেন সই করতে বলছেন? মানে ওর বিশ্বাস হচ্ছে না যে মানে ও যে দিয়েছে। আমি বলছি এটা তো চেয়ারম্যান সাহেব সই করে দিয়েছে, চেয়ারম্যান আমার মেন অথরিটি, উনি সই করে দিয়েছে, তার উপরে আমি কেন সই করব? না, আপনিও বা সই করবেন কেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবার আমি কি বলেছি, এবার আমি ওকে ওর সামনে থাকা অবস্থায় জিজ্ঞেস করবেন। আমি ফোন করেছি শৌকতকে বললাম, শৌকত, চেয়ারম্যান সাহেব বলে হ্যাঁ রণদা, এটা আমাকে চেয়ারম্যান সাহেব দিয়েছে, এটা আমি বললাম তুমি ওই কাজটা করে দাও। এবার আমি ওকে আমার মোবাইলটা ওকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে বলছি যে তুমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে নাও। এইটুকুই হয়েছে আমার সাথে। ও একটা অভিযোগ করছে যে সই চাওয়া নাকি তার অপরাধ, বা কাউকে কমপ্লেন রিসিভ কপি কাউকে যদি চাওয়া অপরাধ হয়। আমি ওকে বলছি রিসিভ করে দিতে আমার অসুবিধা নেই, কিন্তু আমি চেয়ারম্যান সাহেব যেটা সই করেছে, সেটাতে আমি কোথায় সই করব? আমি এটা ওকে বোঝাবার চেষ্টা করছি, ভাই তোমার কাজ তো হয়ে যাচ্ছে, তুমি কেন এরকম করছো? জানি না এখন কেন করছে। উনি অভিযোগ করছেন যে ওই রিসিপ্ট চাওয়াতে নাকি আপনি অনেকক্ষণ ভাষায় গালাগালি করেছেন এবং মা বাপ আমাকে গালাগালি করছিল। ওরা আমি আরো অনেক কিছু বলতে পারি, পারিবারিক কথা বলা আমার উচিত না, আমি ওই লাইনে যাবও না। যখন আমার কাছে কাগজটা আসবে আমি যাবো বলতে আমি করে দেবো। তো মারামারির ঘটনাটা শুনুন, মারামারি কিছু হয়নি। হ্যাঁ, ওই যে বলছে নাকে মেরেছি, নাকে মারলে তো নাকটা ফেটে যাবে, কেন মিথ্যে কথা বলছে? কিচ্ছু মারামারি হয়নি, আমি তো জোরে কথা বলি, তোমরাও জানো। ওর রক্ত হওয়া ভিডিও ফুটেজ শোনেন না, ও তো ওখানে ভিডিও ছিল, জিজ্ঞেস করুন না, আমি মিথ্যে কথা বলবো না, এ তো ছিল। মানে আচ্ছা, আরেকটা কথা হলো, অর্ধেক কথা বলেছে। আরেকটা কথা, ব্যাপারটা হলো কি বলুন তো, ও আমাকে যে ইনফরমেশনটা করেছে, রং ইনফরমেশন করেছে, ওর গাড়ি ঢুকিয়ে দিয়ে ওই স্ল্যাব ভেঙেছে। আমি যদি তখন জানতাম তাহলে আমি চেয়ারম্যান অবধি করতে দিতাম না, বলতে হবে তুমি ভেঙেছো, তোমাকে করতে হবে। ওর গাড়ি ঢুকে ভেঙেছে, ওই কথাটা বলেনি এখানে, বলে স্ল্যাব ভেঙেছে, ও গাড়ি ঢুকিয়ে স্ল্যাব ভেঙে দিয়েছে। ওটা আমি কালকে গিয়ে জেনেছি, কালকে আমি ওখানে গেছি, বলেছি ওর গাড়ি ঢুকাচ্ছিল, গাড়ি ঢুকানোর সময় 4 চাকা বলতে লোডেড গাড়ি, ওর বাড়ির মালপত্র ঢুকাতে গিয়ে লোডেড গাড়িতে স্ল্যাব ভেঙেছে। এই কথাটা আমি কালকে জেনেছি। তাহলে তো আমি চেয়ারম্যানকে বলতাম না যে ওটা করে দিন, আমি বলতাম ভাই যে ভেঙেছে সে করবে, সেটা আমি কালকে জেনেছি। না হলে আমি বলেছি ওকে চেয়ারম্যানের কাছে যাও, অ্যাপ্লিকেশন করো। এখন কি বলবো, এখন যদি কেউ বলে, এখন আপনারা চলে আসছেন, ও রিপোর্টিং করছে, আপনারা রিপোর্ট নিচ্ছেন, তো এখানে কি বলবো?
আর যে ওর যেটা কানের এখানে যেটা দেখছেন ওটা ওর চশমার ইয়ে থেকে খোঁচা লেগেছে। ওকে জিজ্ঞেস করুন ওকে মেরেছে কিনা। মিথ্যে কথা বলছে তো, ঠিক আছে। মিথ্যে কথা বলছে তো। এর এই উত্তরটা কি হয়? আর আরেকটু জানতে পারবেন সত্যটা, ওখানে এরিয়াতে যান, এরিয়ার লোক বলবে সত্যটা বলবে 1 নম্বর। আর আরেকজন বলতে পারবে শওকত। আমি শওকতকে এইটুকু আমি বলতে পারি, শওকতকে ওর সামনে শওকতকে ফোন করে বলেছি যে ওর কাজটা করে দাও। হ্যাঁ, আমি এটা বলতে বারণ করতাম যদি আমি জানতাম ওর গাড়িতে ওই স্ল্যাবগুলো ভেঙেছে। হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি এখানে, ওই স্ল্যাবগুলো আমি অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছি, ইঞ্জিনিয়ারকে বলেছি। আমি পার্সোনালি, যেহেতু আমার এরিয়া, আমি ওই কাজটা করব, ওর স্বার্থে করব না, পাবলিকের স্বার্থে আমি কাজটা করে দেবো। আর আরেকটা জিনিস বলছে, কোনো পার্টিরগত ব্যাপার এখানে নেই। আপনাদের যদি যেটা মনে হলো, আপনি প্রথমে যে কথাটা বললেন, ওকে জিজ্ঞেস করবেন পার্টিগত কোনো ব্যাপার আছে কিনা। যদি ও সত্য থাকে সত্য কথাটা বলবে, আর যদি অসত্য থাকে অসত্য কথা বলবে। আচ্ছা বলছি, এই যে চেয়ারম্যানের কাছে যে অভিযোগ করেছেন, এবার আপনার কি বক্তব্য, কি চাইছেন, আপনি কি চাইছেন? আমি কিছু চাইছি না, পাড়ার লোকই জানে তো। আমি মিথ্যে কথা বলবো না, আর বাকিটা ওর পরিবারের লোকরা জানে। আর আমি আর কিছু বলবো না, আমি সত্য কথাই বলছি। একটা কথা এখানে মিথ্যে কথা বলিনি, অনেস্টলি বলছি। তুমি বিশ্বরূপ আমাকে ভালো মতন জানো, আমি কিন্তু মিথ্যে কথা বলি না। আর যে বলছে না গাড়ি, ও তো খুব খারাপ আছে, এর বেশি কিছু বলবো না। ঠিক আছে।